অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের, কতটা জরুরি। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিতে এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। কোলন ক্যান্সার একসময় যাকে বয়স্কদের রোগ মনে করা হতো, এখন তা তরুণদের মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে। অথচ সময় মতো সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এই ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কোলন ক্যান্সার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে এবং কিভাবে এড়ানো যায়, এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। স্বাস্থ্যকতার আজকের বিষয়ে কোলন ক্যান্সার কেন হয়, এড়ানোর উপায়। আর এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন এভারকেয়ার হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার লুৎফুল এল চৌধুরী। আর সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও। ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার লুৎফুল, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। যেহেতু কোলন ক্যান্সার নিয়ে কথা বলছি, আমি শুরুটা যদি একটু প্রাথমিকভাবে এটি দিয়ে শুরু করতে চাই যে এই ক্যান্সার আসলে কি, কোথায় হয় শরীরের, এবং কতটা গুরুতর এই রোগ? আচ্ছা, শুভ সকাল সবাইকে, দর্শকবৃন্দ এবং তোমাকেও। তো কোলন ক্যান্সার, আসলে ক্যান্সার শব্দটা শুনলে আমাদের ভয় লাগে এবং এইটাকে আমরা এড়িয়ে চলতে চেষ্টা করি, আমাদের জীবনের যে ব্যাকগ্রাউন্ড বলা যায় এখানে রেখে দেয়। কিন্তু এটা খুবই নির্মম একটা সত্য এবং বাস্তবতা, যেটা অত্যন্ত কমন এখনকার দিনে। এবং এটা আমাদের জীবনের যে অভ্যাস, খাদ্যাভ্যাস থেকে শুরু করে অন্যান্য জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা খুবই কমন এখনকার দিনে। এবং বলা যায় যে খুঁজতে গেলে শতকরা 100 জনের মধ্যে 2-3 জন এটা পাওয়াই যায় কোনো না কোনো স্টেজে, এবং এর থেকে বেশি পাওয়া যায় এর পূর্বের স্টেজে। এই জন্য ওই আগের স্টেজগুলোতে একটা ধরাটা অত্যন্ত ইম্পর্টেন্ট পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে। প্রধান কারণের কথা যদি আমি একটু শুনতে চাই, যে প্রধান কারণগুলো আসলে কি কি? জীবনযাপন, খাদ্যাভ্যাস, নাকি আসলে বংশগত কারণেও এই রোগ হতে পারে? এই সবগুলো পয়েন্টই এখানে প্রযোজ্য, এই অর্থে যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের যে জিনগুলো থাকে এগুলো এই বিশেষ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে প্রায় কয়েক পার্সেন্ট, অর্থাৎ 5-6% ক্ষেত্রে হয়তো এটা একটা প্রভাব ফেলতেও পারে। সবার না হলেও অনেকেরই প্রভাব ফেলে। 100 জনের মধ্যে 4-5 জন বা আরও বেশি ইত্যাদি বা কম হতে পারে। কিন্তু বাকি অধিকাংশ কারণই কিন্তু আমাদের অভ্যাসগত জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে প্রথমতই খাদ্যাভ্যাস, আর দ্বিতীয়ত আমাদের যে চলার, এমনকি শারীরিক যে অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম, এটাও জড়িত। আমরা যদি বলি, শুরু করি এইভাবে যে আমাদের যে ওজন, তার মানে ব্যায়াম, তার মানে আমাদের ফিটনেস, এটা একটা অন্যতম কারণ। স্থূলতা সরাসরি জড়িত কোলন ক্যান্সারের একটা অন্যতম অ্যাসোসিয়েটেড কারণ হিসাবে। আর সরাসরি হিসাবে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যেটা গরুর মাংস বা খাসি মাংস, রেড মিট বলি, এটাকে আমরা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আর তার সাথে অন্যান্য খাবারও আছে, এবং সিগারেট এবং অ্যালকোহল সরাসরি এটার সাথে জড়িত বলা হয় খাদ্যাভ্যাসে। আর চলাফেরার মধ্যে তো অ্যাক্টিভিটি বললাম, বাকি বংশগত বললাম, এছাড়াও আমাদের অন্যান্য কতগুলো ছোটোখাটো কারণ আছে, বাট এই তিনটেই মেইন মূলত আসলে এসব প্রযোজ্যগুলো। যদি একটু বয়সের দিকে আসে, আসলে একটা সময় আমরা শুনতাম যে বয়স্করা এই রোগের ঝুঁকিতে বেশি থাকে। এখন কি আসলে দৃশ্যটা পাল্টেছে? মানে এই সময় এসে কারা বেশি ঝুঁকিতে থাকেন? অনেকটাই পাল্টে গেছে। গত 10 বছরে আমরা যখন পড়াশোনা করেছি 80-র দশকে, 70-এর শেষের থেকে 90-এর দশকে, এবং আমার বিলাতে লন্ডনের দিনগুলো, তখনও আমরা বইয়ে পড়েছি এটা 50 বছরের পরে এর ঝুঁকি বেশি। গত 10 বছরে বা এরকম সময়ে মোটামুটি গত 1 দশকে দৃশ্যপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, যেটা 1 দশকে প্রায় এগিয়ে এসেছে। তো এখন আগে যেমন আমরা আমাদের যে মেডিকেল গাইডলাইন, এই গাইডলাইনে বলা হতো যে 50 হলে প্রতিটি সুস্থ মানুষের কোলন ক্যান্সার স্ক্রিনিং করতে হয়। টয়লেটের যে টেস্ট আছে সেটা হলো স্টুল-অকাল ব্লাড বলে, লুকানো রক্ত যাচ্ছে কিনা পায়খানার সাথে, সেটা একটা। আর এছাড়া প্রতি 5 বছর পর একটা কোলোনোস্কোপি করা,
কোলন চেক করা ওই যন্ত্রের সাহায্যে বা নলের সাহায্যে, ক্যামেরার সাহায্যে। তো সেইটাকে এগিয়ে এনে এখন 45-এ করা হয়েছে। এবং কিন্তু গভীর উদ্বেগের সাথে আমি দেখছি যে আমাদের দেশে আমি 39-35 বছর মানুষের আদারওয়াইজ সম্পূর্ণ সুস্থ মানুষের কোলন ক্যান্সার ধরা পড়ছে। তবে যদি আগে ধরা পড়ে এগুলো আসার কথা যে সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং চিকিৎসাযোগ্য। আমি আসবো চিকিৎসার প্রসঙ্গে আসবো। সেই ক্ষেত্রে আপনি যেটি বললেন যে বয়সের জিনিসটা আমরা পরিষ্কার হলাম, আমরা বুঝলাম। স্ক্রিনিং এর কথা আপনি বারবারই বলছেন, এইটা কতটা গুরুত্বপূর্ণ এবং কারা কখন কত সময় পর পর আমাদের দেশের প্রেক্ষাপটে এই স্ক্রিনিং করাটা জরুরি বলে আপনি মনে করেন? মানুষ তার নিজের ব্যাপারে যেটা সবচেয়ে ভুল করে যে এই প্রথমত পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি, টাকা, ক্যারিয়ার এগুলোর পিছনে ছুটতে গিয়ে নিজের শরীরটাকে অবহেলা করে। আর স্ক্রিনিং হলো সেটারই একটি প্রিভেনশন। আমি এইভাবেই ধরি যে ঠিক আছে আমার সময় না আমার নিজের জন্য, কিন্তু বছরে তো একবার একটা স্ক্রিনিং করা যায়, কিংবা 5 বছর একটা ক্রোনোস্কোপি করা যায়, কিংবা মহিলাদের জন্য প্রতি 3 বছর পর একটা ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করা যায়, বা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার করা যায়, যেগুলো বিভিন্ন ক্যান্সার স্ক্রিনিং টেস্ট হিসেবে ব্যবহার করা হয়। এইখানে কোলোনোস্কোপিতে কোলন ক্যান্সার স্ক্রিনিং হিসাবে এর গুরুত্ব বলে বোঝানো যাবে না যে কত গুরুত্বপূর্ণ। কারণ এইটার মাধ্যমে সম্পূর্ণ প্রিভেনশন করা সম্ভব, মানুষের কোলন ক্যান্সার ঝুঁকি অনেকাংশই কমিয়ে আনা যায়। এবং এটা প্রতি 5 বছর পর করাটাই সাধারণত এখনও বলে। যদি না কারো বংশগত ঝুঁকি থাকে, যদি না কারো ফ্যামিলিতে কারো থাকে বা নিজের হয়ে থাকে আগে, সেক্ষেত্রে 3 বছর 2 বছর পর পর করতে বলি আমরা। আচ্ছা, স্ক্রিনিংয়ের লক্ষণের প্রসঙ্গে আসি যে কোন লক্ষণগুলো দেখলে আসলে একটা মানে প্রাথমিক পর্যায়ে অন্তত চিকিৎসকের কাছে যাবে বা এটি নিয়ে ভাববে, চিন্তিত হবে? কোন লক্ষণগুলো, মানে আসলেই কি কোনো লক্ষণ পাওয়া যায় আগে থেকে? তো ক্যান্সার রোগগুলো এরকমই একটা ট্রেচারাস বা এরকম একটা ব্যাপার আছে যে লক্ষণগুলো যখন দেখা যায় তখন এগুলো অনেক দেরি হয়ে যায়। আর এই লক্ষণের মধ্যে কোলন ক্যান্সার ব্যতিক্রম নয়। যে সাধারণভাবে আমাদের যেটা গ্যাস বলি, পেটের ফুলে যাওয়া, ফেঁপে যাওয়া, বা হঠাৎ করে বাথরুমের একটু পরিবর্তন হচ্ছে, ক্লিয়ার হয় না, সময় মতো হয় না বা হতে চায় না, বা বেশি ঘন ঘন হচ্ছে বা নরম হয়ে যাচ্ছে। আর একান্তই যদি রক্ত যাওয়া শুরু করে বা টিস্যু পেপারে রক্ত আসে, তখন একটু ভাবতে হবে যে না, এটা হয়তো স্বাভাবিক না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ গেল, সাধারণ ওষুধ খেলাম, ডাক্তার কাছে গেলাম, ফিরে আসলাম, যাচ্ছে না, রুচি কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তখন এটাকে গুরুত্বের সহকারে নিয়ে বিশেষজ্ঞের কাছে যেতে হবে যে ঠিক আছে এখন আমাকে একটু দেখে দেন, প্রয়োজনে টেস্ট করেন, প্রয়োজনে কোলোনোস্কোপি বা অন্যান্য স্ক্যান ইত্যাদি। তো এই লক্ষণগুলোই ইম্পর্টেন্ট। মোটামুটি এগুলোই আসলে লক্ষণ। সেই ক্ষেত্রে মানে আমরা যদি আরেকটু শুনি যে বাংলাদেশের নানা ধরনের ভুল ধারণা কি রয়েছে কিনা, কোনো ধরনের ভুল ধারণা রয়েছে কিনা এগুলো নিয়ে? মানুষের ভুল ধারণা এইরকম যে মানুষ ভাবে যে এগুলো সাধারণ গ্যাস্ট্রিক, সাধারণ টয়লেটের সমস্যা, কনস্টিপেশন ইত্যাদি, এবং এগুলোর জন্য মানুষকে যথাসময়ে ডাক্তার কাছে যেতে বিরত না রাখে এবং টেস্ট করতে যেন বাধা না দেয়। আরেকটা ব্যাপার যে কোলোনোস্কোপি ব্যাপারে বা এইসব ব্যাপারে যেন কেউ পিছপা না হয়, নিরাপদভাবে ভালো জায়গায় করার যে ব্যাপারটা, এখানে এগিয়ে আসতে হবে তাদেরকে নিজের থেকেই। সেক্ষেত্রে আমরা শুনলাম যে অন্তত এই জায়গাগুলো, এই ধরনের লক্ষণ ধরা পড়লে বিশেষজ্ঞের কাছে যাবেন। যদি আপনি কি বলবেন যে আসলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ক্যান্সার থেকে মানে বাঁচার উপায় বা সুস্থ হওয়ার সম্ভাবনা কতটা? বিজ্ঞান বলে যে যদি আমরা প্রাথমিক পর্যায়ে, যেটাকে আমরা স্টেজ 1 এবং 2 এবং কখনো কখনো 3A বলি, সেগুলো এই স্টেজে ধরা যায়, নির্ণয় করা যায়, তাহলে প্রায় 91% যেটা খুবই বড় একটা সংখ্যা। অর্থাৎ 100 জনের মধ্যে 91 জন মানুষের সুস্থ হয়ে উঠতে পারে। আর ওভারঅল সবগুলি স্টেজ মিলে, সব ধরনের মানুষ মিলে আমরা বলি 60 থেকে 65%। কাজে বিরাট একটা সুযোগ আমাদের হাতে আছে। একটা হার্ট অ্যাটাক যেমন কোনো সুযোগ দেয় না, এটা কিন্তু সুযোগ দেয়। এই সুযোগ আমাদের নেওয়া উচিত, এবং সুযোগ নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসময়ে নিজের শারীরিক উপসর্গগুলোকে আমলে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া এবং চিকিৎসা শরণাপন্ন হওয়া, মানে এড়ানোর জন্য আগে থেকেই সাবধানতা অবলম্বন। আমরা শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো। একটা বিরতির সময় হয়ে গেছে, স্বাস্থ্যকথা একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথা। আজকে আমরা কথা বলছি কোলন ক্যান্সার কেন হয়, এড়ানোর উপায়
আর এই বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন ডাক্তার লুৎফুল এল চৌধুরী। ডাক্তার লুৎফুল, আমরা কোলন ক্যান্সার নিয়ে শুনছিলাম এবং আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ক্যান্সারের ক্ষেত্রে। খাদ্যাভ্যাস থেকে আর কি কি ধরনের ঝুঁকি আমরা তৈরি করছি? দেখেন, আমাদের দেশ হলো গরমের দেশ, তার মানে এখানে খাদ্যগুলো বা খাবার খুব সহজেই নষ্ট হয়ে যায়। যদিও ফ্রেশ খাবারও পাওয়া যায়, কিন্তু কষ্ট করে পেতে হয়। তার মধ্যে এর সাথে আবার নানা ধরনের কালার ফুড, ফ্রোজেন ফুড এবং মডিফাইড ফুড চালু হয়ে গেছে রেস্টুরেন্টে খাবার। আমরা কিন্তু জানি না যে কি আমরা খাচ্ছি। আমি অনেস্টলি বলতে হ্যান্ডস অন হার্ট যে আমি নিজে জানি না, আনলেস আমি জানার চেষ্টা করি যে কিচেনে কী আসতেছে বা আমি কী খাচ্ছি বা বাজার থেকে নিয়ে আসতেছি। তার মানে এই দূষিত পানি, দূষিত খাবার, এগুলোর মাধ্যমে আমাদের সবচেয়ে বড় ঝুঁকিতে প্রথমে পেট কমন হলো, পেট খারাপ হয়ে যাওয়া খুব কমন এগুলো। সেটা থেকে বড় ধরনের ডিহাইড্রেশনের ঝুঁকি হতে পারে, প্রেশার কমে যেতে পারে। আর অন্যদিকে আমাদের লিভার হলো বড় ঝুঁকিতে আছে, কারণ সবগুলো খাবারই আলটিমেটলি লিভারের দিকে যায়। আর লিভারে এসে তার মধ্যে ওটার মধ্যে যদি ভাইরাস থাকে, খুব কমন আমাদের সে জন্ডিস। এই জন্ডিস থেকে লিভার প্রাথমিকভাবে অসুস্থ হতে পারে, আর কতগুলো ভাইরাস লিভারটাকে সারা জীবনের জন্য ড্যামেজ করে সিরোসিস ও লিভার ফেলও নিয়ে যেতে পারে। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে খাবারের ব্যাপারে। হেপাটাইটিস এ এবং ই খুব কমন এই গ্রীষ্মকালে, গরমের দিনে। এই যে আমরা চটপটি খাই বা বাইরে পানি খাই কিংবা ফুচকা খাই কিংবা বাইরে কাঁচা খাবার বা মানে সেদ্ধ করা খাবার খাই, না বুঝে খাই, সেগুলো কিন্তু প্রায়শই দেখা যায়। বা ডেট উত্তীর্ণ খাবারগুলো, এগুলো থেকে হেপাটাইটিস এ আর ই, টাইফয়েড এবং অন্যান্য কলেরা তো হইতেই পারে বাচ্চাদের। এগুলো জীবন নাশক ব্যাধি বলা যায়, কারণ ডিহাইড্রেশন এবং পেটের এবং শরীরের এবং লিভারের শত্রু হিসেবে বিবেচিত হয়। একদম। গ্যাস্ট্রিকের ওষুধ আমরা যেটি দেখি যে প্রায় পেটে ব্যথা হলেই মানে বলা যায় যে মুড়িমুড়কির মতো খান। এটি আসলে কতটা ঠিক বা কতটা আসলে ক্ষতিকর মানুষের জন্য? এটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। সুস্থ জীবনযাপন করলে এবং ভালো খাবার দাবার খেলে, তেল মশলা ঝাল কম খেলে গ্যাস্ট্রিক ওষুধ লাগেই না। আমি ব্যক্তিগতভাবে নিজে দেখেছি, আমি নিজে গ্যাস্ট্রিক ওষুধ ফ্রি পাই বলা যায়, কিন্তু কখনো খাই না এরকম আর কি। অ্যান্টাসিডও লাগে না। তার মানে এই গ্যাস্ট্রিক ওষুধ দীর্ঘদিন খেলে এখান থেকেও পাকস্থলীর মধ্যে এবং শরীরের অন্য জায়গায় কতগুলো প্রভাব ফেলতে পারে। পলিপ হতে পারে, টিউমার ক্যান্সার, স্টমাক বা পাকস্থলী ক্যান্সার পর্যন্ত হতে পারে সায়েন্সে বলে। এবং গ্যাস্ট্রিক ওষুধ যাদের কিডনির প্রবলেম আছে, ডায়াবেটিস হয়, তাদের কিডনির প্রবলেম করতে পারে এবং কিডনি পয়েন্ট বেড়ে যেতে পারে। সচেতন থাকতে হবে যে না, আমি মুড়িমুড়কির মতো কেন প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিক ওষুধ খাবোই না। প্রয়োজনে অ্যান্টাসিড চুষে খেতে পারি, বাট গ্যাস্ট্রিক যে ওষুধগুলো সচরাচর বাজারে পাওয়া যায় এগুলো খাওয়া যাবে না। তার মানে আপনি বলছেন যে এই ধরনের ওষুধ থেকেও বড় ধরনের রোগের বা সমস্যার দিকে যেতে পারে। সেক্ষেত্রে এই সমস্যাগুলো এড়ানোর জন্য বা কোলন ক্যান্সার সহ অন্যান্য যেসব ঝুঁকি, সেগুলো এড়ানোর জন্য আসলে কোন ধরনের জীবনযাপন বা খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন? আমি সবাইকে বলি যে দিনের শেষে আমাদের মুখটাই আমাদের বন্ধু অথবা শত্রু, এবং এটা বিজ্ঞানে আছে, দর্শনে আছে, ধর্মে আছে। তো আমরা কী খাই আর কি কথা বলি, দুটোই খুব জরুরি। কথাও যেমন মেপে বলতে হয়, যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো অনুশোচনা না হয়, ঝগড়াঝাটি না হয়। আর খাবার হলো সরাসরি আমার শত্রু, নিজের শত্রু। এটা অন্যরা যত না সাফার করে তার থেকে আমার শরীরটা এবং জীবনটা সাফার করে। আর আমার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, নিঃস্ব হয়ে যেতে পারে। তার মানে আমাকে খাওয়ার ব্যাপারে একদম সাবধান থাকতে হবে, এবং সাবধানটা এমন হইতে হবে যে যেন কোনোভাবেই আমার শরীরে কোনো আজেবাজে খাবার, দূষিত খাবার কিংবা যেগুলো আমরা বলি যে, আমি এক কথা বলি, 7টা খাবার আমাদের শত্রু: গরু, খাসি, আম, কাঁঠাল, চিনি, মিষ্টি, ভাত। আমার রুগীরা শুনেই তাদের মুখটা শুকিয়ে যায় যে গরু খাসি খাবো না, না তো কী খাবো? আম কাঁঠাল খাবো না, না ভাত খাবো না, চিনি মিষ্টি ভাত খাবো না, তাহলে কী খাবো? আমি বলি যে আপনি খাবেন মাছ, মুরগি, মাংস, ডিম একটি খেতে পারেন সকালবেলা। আপনি খেতে পারেন সবজি, প্রচুর সবজি থাকবে। আমি বলি রুল অফ 1/3, একটা ছোটো প্লেট নেবেন, এক সাইডে আপনি রাখবেন এতগুলো সবজি, প্রথমেই দেবেন এক সাইডে আপনার এতগুলো সালাদ, এবং তার মধ্যে আপনি একটু ভাত দিতে পারেন। যদি আপনার পছন্দ হয় ভাত এক কোনায় লবণের মতো ওই পরিমাণে ভাত দেবেন। আর তার মধ্যে আপনার যদি নিতান্তই প্রোটিন ভালো লাগে বা আপনার ওই ইয়াং বয়স, এক বা দুই টুকরো মাছ বা মুরগি মাংস খাবেন। কদাচিৎ আপনার মন চাইলে রেড মিট,
কদাচিৎ আপনি বাইরে খেলেন, বাট মনে রাখবেন সিক্রেট হলো এইখানে, সাবধানতা হলো এইখানে যে আপনি যেদিন খাবেন বেশি তারপর দিন আপনি উপবাস করবেন বা রোজা রাখবেন, এরকম একটা অবস্থা সিস্টেমের থেকে ব্যালেন্স করতে হবে পুরো জিনিসটা। একটা নিয়মতান্ত্রিক নিজেকে কম্পেনসেট যে আজকে বেশি খেয়ে ফেলছে ভুল করে। দাওয়াতে যাবেন খুব সাবধান, দাওয়াত, মানুষের কথা রাখা এবং অনুষ্ঠান এগুলো বড় শত্রু বলি। সামাজিকতা আমাদের দেশে বড় শত্রু। আপনি যাবেন, দাওয়াতে যাবেন, সামাজিকতা করবেন, গিয়ে ওখানে আপনি সাবধানে খাবেন, পরিমিত খাবেন, যেটা ভালো না সেটা এড়িয়ে চলবেন এবং বেরোয় আসবেন পানি খেয়ে, এরকম আর কি অনেকটা। ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এগুলো কতটা জরুরি? খুবই জরুরি। শুধু খাবার নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা যাবে না, ব্যায়ামের কোনো বিকল্প নাই। এবং কারো যখন বয়স 40-50 ক্রস করে যায়, কিন্তু খাবারের পূর্বে যায় ব্যায়াম, অর্থাৎ তখন অ্যাক্টিভ থাকা এবং একটা নিয়মতান্ত্রিক ব্যায়াম অথবা অভ্যাসগত কাজ বা চলাফেরার মধ্যে থাকা খুবই জরুরি। আমি কাজের মধ্যে যদি আধা ঘন্টা 1 ঘন্টা দিই সেটাও যেমন জরুরি বা উপকারী। আবার আমি দিনের শেষে বিকালবেলা হোক সকালবেলা হোক আমি ঘরের আশেপাশে বা ছাদে বা বাইরে গিয়ে 15 থেকে 30 মিনিট হাঁটা খুবই জরুরি। সেটা হাঁটা ধীরে সুস্থে হোক, বাট হাঁটাটা জরুরি অভ্যাসগত, বা দিনে সপ্তাহে 5 দিন হলেও করা উচিত মানুষের। চিকিৎসার প্রসঙ্গে যদি একটু আসি, বাংলাদেশে কোলন ক্যান্সারের চিকিৎসা বা যে জটিল রোগগুলোর কথা আপনি বললেন, গ্যাস্ট্রোএন্টারোলজি সম্পর্কিত, সেগুলোর চিকিৎসা ব্যবস্থা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? চিকিৎসা ব্যবস্থা নিয়ে তো এখন দেশে একটা বিপ্লব চলছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে। এটার সাথে আমি সম্পূর্ণ একমত এবং যে একটা নাড়া দেওয়া দরকার। চিকিৎসা ব্যবস্থার জন্য ভালো ভালো এখন প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, আবার যন্ত্রপাতি, ওষুধপত্র কোনো অভাব নেই। যেটা অভাব দক্ষ জনবল, আবার যথেষ্ট জনবল। অনেকে এসে যখন কমপ্লেন করে আমি একটা উত্তর দিয়ে তাদের থামিয়ে দিই। আপনি জানেন যে দেশের জনসংখ্যা কত? 180 মিলিয়ন। জানেন ডাক্তার সংখ্যা কত রেজিস্টার? আমি জানি না, 1.5 থেকে 2 লাখ, মেবি 2 লাখ আর 2.5 লাখ। 2-2.5 লাখ ডাক্তার দিয়ে 180 মিলিয়ন লোককে কীভাবে সেবা দেবে? কীভাবে সেটা আপনি আশা করেন যে একটি ডাক্তার 10 জায়গায় কাজ করবে? বাট সেটাই হচ্ছে একজনটা এখানেও কাজ করে, ওখানেও কাজ করে, সেখানেও কাজ, কারণ কি তার প্রয়োজন বেশি। এই ইয়েতে বেরোয় আসতে হলে আমাদেরকে মিড লেভেলে কিছু হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার দিতে হবে। এটা দীর্ঘমেয়াদী ব্যাপার, বাট আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে, কোনো সন্দেহ নাই। বাট বলতে গেলে যদি আপনি বলেন যে আমি হার্টের ব্যাপারে সর্বোচ্চ চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল, গ্যাস্ট্রোনির সর্বোচ্চ চিকিৎসা অ্যাভেলেবেল, এবং মোটামুটি মেডিসিন, সার্জারি, বেশিরভাগ চিকিৎসা হার্ট সহ, বাইপাস সহ এবং অন্যান্য যে জটিল কিডনি ট্রান্সপ্লান্ট সহ সবই এদেশে চালু আছে এবং ভালোই চলছে। হেপাটোলজির কথা বলছিলেন যে এই সম্পর্কিত রোগগুলোর চিত্র কেমন দেখছেন? হেপাটোলজিতে আমরা আটকে আছি অনেকটা, যে আমাদের সরকারিভাবে প্রথম দিকে নীতিগতভাবে, তারপর পরবর্তীতে লজিস্টিক যেটা সুবিধা এবং জনগণের যে সচেতনতা বা অংশগ্রহণ, কারণ এখানে অংশগ্রহণ করাটা সবার জন্য প্রয়োজন। অনেকগুলো পার্টি আছে। লিভার ট্রান্সপ্লান্টে আমরা আটকে গেছি এবং এটা আমরা এগিয়ে নিতে পারছি না। 1-2টা হয়তো হয়েছে ওইভাবে, কিন্তু যেটাকে বড়ভাবে বড় আকারে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে হয় সেভাবে, বাট এটা খুবই জরুরি। অর্থাৎ যে এখন লিভার সিরোসিস, লিভার ফেলিওর এত বেড়ে গেছে যে আমাদের এভাবে এগিয়ে আসতে হবে। আমরা অনেকটা অসহায় যখন রোগী এভাবে আসে এবং আমাদের ছেড়ে চলে যায়, কারণ আমরা আর কিছু করতে পারি না। এইটার কারণটা কি আসলে? রোগীদের অসচেতনতা নাকি আসলে অন্যান্য আরও কিছু কারণ? লিভার ট্রান্সপ্লান্ট খুব কঠিন ব্যাপার নয়, কারণ কিডনি ট্রান্সপ্লান্টে খুব দূরে না, কিন্তু এটার জন্য যে সমন্বিত টিম বা দক্ষ একটা দল লাগে, এই দলের পিছনে একটা প্রাতিষ্ঠানিক সাপোর্ট আর যেটাকে আমরা বলি প্রশাসনগত অর্থাৎ সরকারি সাপোর্ট লাগবে। তাহলে এই সবগুলো পার্টি একসাথে হলেই কিন্তু এটা সম্ভব। এখনও কেউ এগিয়ে আসে নাই, 2-1বার কথা হয়েছে, কিন্তু এখন তো আমরাও এগিয়ে আসতে পারি না ওইভাবে। বাট আমাদের প্ল্যান আছে, আমাদের হসপিটাল থেকে আমরা চেষ্টা করছি। একদম। দর্শকদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে বলি, নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে, বার্তা একটাই যে এখন তো জীবনযাত্রা অনেক জটিল, এবং প্রথমত আমি ঘরের মধ্যে আমি কি খেয়ে বেঁচে থাকি এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপার, যদিও মার্কেটের উপরে নির্ভরশীল, কিন্তু এই সব কিছু উপরে যা দেখবেন এগুলো সব ফলস জিনিস। সেটা আমরা সিনেমাতেই দেখি, অনুষ্ঠানেই দেখি, অথবা বাজারেই দেখি। আপনাকে কি করতে হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে কি করতে হবে? আপনি সব জিনিসগুলোকে এভাবে সরিয়ে নিচের থেকে মুক্ত সেচে আনার মতো আসল জিনিসটা, সেটা খাবার হোক, বিজ্ঞান হোক, দর্শন হোক, জ্ঞান হোক, বিদ্যা বুদ্ধি হোক, এবং সর্বোপরি ধর্ম হোক। আপনাকে আসল যেটা এনে আপনার নিজের জীবনে ধারণ করবেন, পরিবারকে দেবেন
এবং আশেপাশে যাদেরকে আপনি একটা টার্ম আছে ইনফ্লুয়েন্সার হবেন, ভালো ইনফ্লুয়েন্সার, এইটাই প্রফিটিক, এইটাই একদম। আপনার আসল। একদম পরিষ্কার। ডাক্তার লুৎফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন।